হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 7। আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 2, দ্যাট ইজ নিউট্রিশন ইন প্ল্যান্টস। আমরা চ্যাপ্টার 1-এ পড়েছিলাম নিউট্রিশন ইন প্ল্যান্টস, প্ল্যান্টসের নিউট্রিশন কীভাবে তৈরি হয়। আজকে আমরা দেখব নিউট্রিশন ইন অ্যানিমেলস, অ্যানিমেলে কীভাবে নিউট্রিশন ইনটেক করে, কীভাবে গ্রহণ করে। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হলো নিউট্রিশন। দেখে নিন, আমাদের চ্যাপ্টারের নাম হলো নিউট্রিশন ইন অ্যানিম্যালস। তাহলে আমি কয়েকটি লাইন রিডিং পড়ে নিই। কি বলা হচ্ছে? অল অর্গানিজমস ইনক্লুডিং হিউম্যান require food for growth, repair and functioning of the body. All organisms, যত জীব আছে, all organisms including human, তাদের মধ্যে মানুষ সহ যত জীব আছে তার মধ্যে মানুষ সহ ইনক্লুডিং হিউম্যানস require food, খাদ্যের প্রয়োজন হয়, ফর গ্রোথ, তাদের বাড়ার জন্য, ছোট হইতে বড় যদি হইতে লাগে, যেহেতু অর্গানিজমগুলো ছোটো হইতে বড় হয় সে কারণে তাদের ফুড লাগে। রিপেয়ার অ্যান্ড ফাংশনিং অফ দ্য বডি, তাদের বডির বিভিন্ন ফাংশন, যেমন তাদের ওয়ার্ক করতে হবে, তাদের এনার্জি থাকতে হবে, তাদের বিভিন্ন কাজকর্ম করতে হবে, বাঁচিয়ে থাকার জন্য। একটি জিনিস নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা আবার ভিতরে ঠিক হতে হবে। সেই রিপেয়ার অ্যান্ড ফাংশনিং অফ দ্য বডি, সেই সমস্ত কার্যের জন্য একটি অর্গানিজমের ফুডের প্রয়োজন হয়। এখানে অ্যানিম্যাল নিউট্রিশন ইনক্লুডস, অ্যানিম্যালের নিউট্রিশন ইনক্লুডস বলতে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট, অ্যানিম্যালের যে নিউট্রিয়েন্টগুলোর রিকোয়ারমেন্ট, যে নিউট্রিয়েন্ট একটি অ্যানিম্যালের প্রয়োজন। মুড অফ ইনটেক অফ ফুড, এই ফুডগুলি তারা কিভাবে ইনটেক করে, অ্যান্ড ইটস ইউটিলাইজেশন ইন দ্য বডি, এবং বডির মধ্যে কিভাবে এই জিনিসটি ইউটিলাইজ করে, এই সবগুলি জিনিসকে একসঙ্গে মিলে বলা হয়েছে অ্যানিম্যাল নিউট্রিশন। তাহলে আমরা এই যে অ্যানিম্যাল নিউট্রিশন চ্যাপ্টারের নাম ছিল অ্যানিম্যাল নিউট্রিশন। তো অ্যানিম্যাল নিউট্রিশন বলতে আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি একটি অ্যানিম্যালের যে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট। নিউট্রিয়েন্ট কি? ফুডের মধ্যে আমরা যে ফুডগুলি আমরা গ্রহণ করি, ফুডের মধ্যে কতগুলি কম্পোনেন্ট থাকে, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস, ভিটামিন, মিনারেলস, এগুলো আমরা দেখেছিলাম, এগুলি হলো নিউট্রিয়েন্ট। তো এই নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট থাকে, এই নিউট্রিয়েন্টগুলির দরকার অ্যানিমেলের। আর মুড অফ ইনটেক অফ ফুড, এই ফুডগুলি তারা কীভাবে নেয়? কেউ চিবিয়ে খায়, কেউ কামড়ে খায়, কেউ পান করে খায়, অনেক ধরনের প্রাণী অনেকভাবে এই ফুডগুলি ইনটেক করে। অ্যান্ড ইটস ইউটিলাইজেশন ইন দ্য বডি, এবং বডির মধ্যে এগুলি ব্যবহার করে। এই যে ফুডের যে রিকোয়ারমেন্ট, ফুডের যে কীভাবে তারা ভিতরে নেয় এবং কীভাবে তারা ফুডগুলি ইউটিলাইজ করে, এই সবগুলিকে মিলে একসঙ্গে বলা হয়েছে অ্যানিম্যাল নিউট্রিশন। তাহলে অ্যানিম্যাল নিউট্রিশন বলতে আমরা বুঝতে পেরেছি এই সবগুলি কাজকে একসঙ্গে মিলে বলা হয়েছে অ্যানিম্যাল নিউট্রিশন। আমরা দেখেন এখানে বলা হয়েছে ইউ হ্যাভ স্টাডিড ইন ক্লাস 6, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলে দ্যাট ফুড কনসিস্টস অফ মেনি কম্পোনেন্টস। তোমরা দেখেছিলে ক্লাস 6-এ একটি ফুডের মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট থাকে। ট্রাই টু রিকয়েল দ্যাম অ্যান্ড লিস্ট দ্যাম বিলো। তোমরা মনে করার চেষ্টা করো। আমরা দেখেছিলাম একটি ফুডের মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট থাকে, অনেকগুলি কম্পোনেন্ট মিলে ফুড হয়। ফুডের মধ্যে এই সমস্ত কম্পোনেন্ট থাকে, আমরা ক্লাস 6-এ দেখেছিলাম। এক নম্বর কী থাকে? ফুডের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, আমরা যে ফুডগুলো খাই তার মধ্যে কী থাকে? ফ্যাটস থাকে, তার মধ্যে প্রোটিন থাকে, তার মধ্যে ভিটামিন থাকে, তার মধ্যে মিনারেলস থাকে, আর ডায়েটারি ফাইবার থাকে। এই সমস্ত জিনিসগুলি একটি ফুডের মধ্যে থাকে। এগুলি হলো ফুডের কম্পোনেন্ট বা নিউট্রিয়েন্ট অফ ফুড। আমরা ক্লাস 6-এ দেখেছিলাম, এগুলি হলো ফুডের কম্পোনেন্ট। আর এখন আমরা বলবো এগুলি ফুডের কম্পোনেন্ট বা
এগুলি হলো ফুডের নিউট্রিয়েন্ট। যে ফুডের মধ্যে এই নিউট্রিয়েন্টগুলো নেই এগুলি আমরা সাধারণত ফুড হিসাবে ব্যবহার করি না। যে কোনো কিছু আমরা যদি খেয়ে নিই তা লাভ হবে না, কারণ আমাদের দেখতে হবে এই 6টা জিনিস ফুডের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এই ফুডগুলি খাই। তাহলে এগুলি হলো ফুডের নিউট্রিয়েন্ট। তারপর এখানে কি বলা হয়েছে, দি কম্পোনেন্টস অফ ফুড সাচ এস কার্বোহাইড্রেটস আর কমপ্লেক্স সাবস্টেন্সেস। ফুডের মধ্যে একটি কম্পোনেন্ট হলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটকে বলা হয়েছে একটি কমপ্লেক্স সাবস্টেন্স, একটি জটিল ধরনের জিনিস। এখানে এই কথা বলা হয়েছে দি কম্পোনেন্টস অফ ফুড সাচ এস কার্বোহাইড্রেটস আর কমপ্লেক্স সাবস্টেন্সেস। আমাদের বডি কী করে, আমাদের বডি ফুড থেকে কী নেয়, কমপ্লেক্স সাবস্টেন্স। আমরা এই যে কার্বোহাইড্রেট যে তৈরি হয় প্ল্যান্টের ফুডের মধ্যে, প্ল্যান্টে যখন ফটোসাইন্থেসিস করে তখন কী করে এই কার্বোহাইড্রেট তৈরি করতে পারে প্ল্যান্টে। আমরা মানুষ কার্বোহাইড্রেট আমরা বানাতে পারি না, প্ল্যান্টে বানাতে পারে। তো এটি হলো প্ল্যান্টের একটি কমপ্লেক্স সাবস্টেন্স বা কমপ্লেক্স ফুড। এই কমপ্লেক্স ফুডটিকে ভেঙে কী করে সিম্পল সাবস্টেন্স বানায়। যেমন এখানে একটি বড় একটি জিনিস দেখতে পাচ্ছি চেনের মতো, এটাকে 1টি 2টি 3টি পার্ট করেছে, 3টি 4টি পার্ট করেছে। পার্ট করলে এগুলো কি এক একটি পার্ট সিম্পল সাবস্টেন্স হয়ে গেছিলো। তো যখন এই অ্যানিমেলের কী করে কমপ্লেক্স জিনিসটাকে অ্যানিমেলে সিম্পল করতে পারে, আর সিম্পল না করে খেতে পারে না। তারপর আমরা উপরে দেখি, উপরে এখানে বলা হয়েছে দি ব্রেকডাউন the breakdown of complex components of food into simpler substances is called digestion. এই যে সিস্টেমটা, দি ব্রেকডাউন অফ কমপ্লেক্স সাবস্টেন্সেস বা কমপ্লেক্স কম্পোনেন্টস অফ ফুড ইন্টু সিম্পলার সাবস্টেন্সেস ইজ কল্ড ডাইজেশন। তার মানে আমরা সাধারণত এখানে আমরা ডাইজেশন বলতে আমরা কি বুঝতে পেরেছি, ডাইজেশন বলতে আমরা বুঝতে পেরেছি আমরা যখন একটি ফুড ইনটেক করি, যখন আমরা ফুড আমাদের মুখের ভিতরে প্রবেশ করাই, তখন ফুডটি হইতে পারে কমপ্লেক্স ফুডটিকে আমরা কী করি, আমরা সিম্পলভাবে তৈরি করি। কমপ্লেক্স ফুডটিকে আমরা কী করেছি, আমরা সিম্পলক্স ফুডে আমরা কনভার্ট করেছি, আর তখন আমাদের কী হয়, ডাইজেশন করতে সুবিধা হয়। এই যে কমপ্লেক্স ফুডটি ভেঙে সিম্পল সাবস্টেন্স বানানো, যে এটিকেই বলা হয়েছে ডাইজেশনস। আমরা বডি এই জিনিসটি করতে পারে, অ্যানিমেলে এই জিনিসটি করতে পারে। যে কোনো অ্যানিমেল আছে তারা কমপ্লেক্স সাবস্টেন্সটারে সিম্পল সাবস্টেন্সে করতে পারে। এই যে করতে পারে এটাকেই বলা হয়েছে ডাইজেশন। The breakdown of complex components of food into simpler substances is called digestion. তারপর এখানে একটা হেডলাইন আছে, ডিফারেন্ট ওয়েজ অফ টেকিং ফুড। ডিফারেন্ট ওয়েজ অফ টেকিং ফুড মিন্স বিভিন্ন ধরনের অ্যানিমেল আছে, তারা বিভিন্নভাবে ফুডগুলি তারা লয়, তাদের ভিতরে প্রবেশ করায়। তাহলে আমরা একটু রিডিং পড়ে নেই। এখানে কী বলা হয়েছে, বিস বলতে মৌমাছি আমরা দেখেছি। বিস অ্যান্ড হামিং বার্ডস, এক ধরনের বার্ড আছে তাদেরকে বলা হয় হামিং বার্ডস, সাক দ্য নেকটার অফ প্ল্যান্টস। তারা প্ল্যান্টসের মধ্যে যে নেকটার আছে, নেকটার আমরা দেখেছিলাম ফ্লাওয়ারের মধ্যে, প্ল্যান্টের ফ্লাওয়ারের মধ্যে এক ধরনের রস থাকে, যে রসটি সুগারের মতো মিষ্টি, এটাকে বলা হয়েছে নেকটার। এই সমস্ত নেকটার খেয়ে নেয় প্ল্যান্ট হইতে, বিজে নেয়, হামিং বার্ডে নেয়, বাটারফ্লাইয়ে নেয়, তারা এগুলো বসে। আর ইনফ্যান্টস অফ হিউম্যানের যে ইনফ্যান্টস বলতে যে বাচ্চারা মাত্র দুধ পান করে, সেই বাচ্চাদেরকে বলা হয় ইনফ্যান্টস অফ হিউম্যান অ্যান্ড মেনি আদার অ্যানিম্যাল। অনেক অ্যানিম্যালের ইনফ্যান্টস থাকে। ইনফ্যান্টস বলতে বাচ্চা থাকে, মানুষের বাচ্চা থাকে, বিভিন্ন প্রাণী, গরু, ছাগল, যারা সবারই বাচ্চা থাকে। তো ইনফ্যান্টস অফ হিউম্যান অ্যান্ড মেনি আদার অ্যানিম্যালস ফিড অন মাদার্স মিল্ক। তারা কী করে, মায়ের দুধ পান করে। তা মায়ের দুধ কীভাবে পান করে আমরা জানি, এটাও একটা পদ্ধতি। এই বাচ্চারা কীভাবে এই তাদের ভিতরে ফুডগুলি প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি, মার দুধকে তার ভিতরে প্রবেশ করার। স্নেকস লাইক ফাইথন, একটা স্নেক সাপের নাম হলো ফাইথন,
সোলো দ্য অ্যানিমেল, তারা অ্যানিমেলগুলোকে গিলে ফেলে। দে দে প্রে আপন, প্রে বলতে তারা যে জিনিসগুলি খায় এগুলি হলো তাদের প্রে। তাদের সামনে যে জিনিসগুলি তারা খেয়ে নেবে এরকম জিনিস আসলে এগুলিকে তারা কী করে গিলে ফেলে স্নেকে। তাহলে স্নেকে কীভাবে খায়? গিলে গিলে ফেলে। আর মৌমাছি আমরা দেখেছিলাম নেকটার থেকে নেকটার খায়, বাচ্চারা মার দুধ পান করে। তারপর সাম অ্যাকোয়াটিক অ্যানিমেলস, যে অ্যানিমেলসগুলো জলের মধ্যে বাস করে তাদেরকে বলা হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিমেলস। সাম অ্যাকোয়াটিক অ্যানিমেলস ফিল্টার টিনি ফুড পার্টিকলস ফ্লোটিং নিয়ার বাই অ্যান্ড ফিড আপন দ্যাম। কতগুলি প্রাণী আছে আমরা দেখেছি, হাঁস, হাঁস যখন জলের মধ্যে কিছু একটা খায় তখন তারা আমরা দেখি চেখে চেখে তারা কতগুলি জিনিস খেয়ে নেয়, বাকি জিনিসগুলো আবার টুটের সাইডে দিয়ে বের করে দেয় জল থেকে। এক্ষেত্রে বলা হচ্ছে সাম অ্যাকোয়াটিক অ্যানিমেলস ফিল্টার টিনি ফুড পার্টিকলস, ফিল্টার করে ছোটো ছোটো ফুড পার্টিকলসগুলো তারা খায়, ফ্লোটিং নিয়ার বাই অ্যান্ড ফিড আপন দেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রাণী অনেকভাবে ফুডগুলি খায়। এখানে আমরা জিনিসটা আমরা দেখতে পেরেছি। এখানে একটি সুন্দর একটি বাক্স আছে, বাক্সটি আমি ফিল আপ করে নিয়েছি তোমাদের জন্য। তোমরাও তোমাদের বইয়ের মধ্যে বাক্সটি ফিল আপ করে নেবে। টেবিলটি কি? টেবিলটি হলো ভেরিয়াস মোডস অফ ফিডিং, অনেকভাবে অনেক ধরনের পানীয় ফুডগুলি কী করে মানে ফিড করে মানে খায়। এক নম্বর কী বাক্সতে কী দেওয়া আছে? অ্যানিমেলস, নেম অফ অ্যানিমেলস, বিভিন্ন অ্যানিমেলসের নেম। তারপর 2 নম্বরে কাইন্ড অফ ফুড, তারা কোন ধরনের ফুড খায়। 3 নম্বর মোড অফ ফিডিং, তারা কীভাবে খায়। 1 নম্বর অ্যানিমেল দেখতে পাচ্ছি স্নেল, স্নেল বলতে শামুক, শামুককে কী খায়? গ্রাস খায়। কী খায়? গ্রাস খায়। তার কীভাবে খায়? চিউইং, চিবে চিবে খায়। 2 নম্বর অ্যানিমেল আছে, নাম হলো অ্যান্ট, অ্যান্টে কী খায়? ইনসেক্ট খায়। ইনসেক্ট কীভাবে খায়? স্ক্রেপিং, আমরা দেখেছি অ্যান্টে কীভাবে খায়। তারপর ইগল একটা অ্যানিমেল, স্মল অ্যানিমেল খায়। তারা কী খায়? স্মল অ্যানিমেল। কীভাবে খায়? ক্যাপচারিং অ্যান্ড সোলোয়িং, তারা ক্যাপচার করে মানে তাপা দেয় বা এরকম ধরে ফেলে বিভিন্ন অ্যানিমেলকে, তারপর তারা এগুলোকে খেয়ে নেয়। হামিং বার্ড, যে নেকটার খায়, আমরা দেখেছিলাম নেকটার অফ প্ল্যান্টস, এগুলা শাক করে চুষে চুষে। মশা যেভাবে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেয় আমাদের শরীরের ভিতরে, তারপর যেভাবে মশায় পান করে নেয়, এভাবে পান করাকে বলা হয় শাক, SUCK শাক। তো এভাবে কে করে? হামিং বার্ডসও শাক করে। লাইস উকুনে ব্লাড খায়, তারা সাকিং করে। মস্কিটো কী করে? ব্লাড খায়, সাকিং করে। বাটারফ্লাই কী খায়? নেকটার খায়, সাকিং করে। হাউস ফ্লাই, ঘরের মধ্যে যে মাছি আছে তারা কী করে? ডিকেইং ম্যাটার, যে জিনিসগুলো পরে থাকে নষ্ট হয়ে থাকে এগুলো তারা ব্রিউইং করে, এগুলো উপরে বসে বসে চেটে চেটে খায়, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এই বাক্সের মধ্যে আমরা কী দেখতে পেরেছি? বিভিন্ন অ্যানিমেলের যে বিভিন্ন মোডে তারা ফিডিং করে। তারপর দেখে নি কী আছে, এই পেজটা শেষ হয়ে গেল। তারপরে পেজটাতে প্রথমে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটি বাক্স দেখতে পাচ্ছি। দেখেন এই বাক্সতে কী লেখা আছে। এই বাক্সটি এখন পড়ব। কী লেখা আছে পরে? মিল্ক টিথ অ্যান্ড পার্মানেন্ট টিথ। আমাদের যে টিথ আছে কতগুলি টিথ হলো মিল্ক টিথ এবং কতগুলি টিথ হলো পার্মানেন্ট টিথ। তাহলে আমরা দেখে নিই, পড়ে নেই। দি ফার্স্ট সেট অফ টিথ গ্রোস ডিউরিং ইনফ্যান্সি। গ্রোস ডিউরিং ইনফ্যান্সি কথাটা মানে কি? ইনফ্যান্সি বলতে যখন বাচ্চাটা ইনফ্যান্ট থাকে, মাতৃ দুধ পান করে, তখন তাকে বলা হয় ইনফ্যান্সি। এই টাইমে তার যে দাঁতগুলি এগুলি হলো মিল্ক টিথ। দি ফার্স্ট সেট অফ টিথ গ্রোস ডিউরিং infancy and they fall off at the age between 6 to 8 years. একটা ইনফ্যান্টের যে বাচ্চাটি মায়ের দুধ পান করে তখন তার মধ্যে যে দাঁতগুলি উঠে, যে দাঁতগুলি 6 বছর বা 8 বছর পর্যন্ত থাকে। কোনো কোনো বাচ্চার 1 বছর দাঁত পড়ে যায়, 2 বছর পরে যায়, কেউ 4 বছর পরে যায়, কিন্তু 6 বছর বা 8 বছর ভিতরে সবগুলো পড়বেই। যে এই 6 বছর বা 8 বছর পর্যন্ত বাচ্চার যে দাঁতগুলি থাকে এই দাঁতগুলিকে বলা হয় মিল্ক টিথ, মিল্ক টিথ।
দিজ আর টার্মড মিল্ক টিথ। এগুলিকে কী বলা হয়েছে? এগুলিকে মিল্ক টিথ। দি সেকেন্ড সেট রিপ্লেসেস দেম আর দ্য পার্মানেন্ট টিথ। তারপর এগুলি পরার পরে তারপর দ্বিতীয়বার যে দাঁতগুলি ওঠে এগুলি হলো পার্মানেন্ট টিথ। দি পার্মানেন্ট টিথ মে লাস্ট থ্রু দি লাইফ or fall off during old age or due to some dental disease। এই মিল্ক টিথগুলো পরার পরে যে টিথগুলি উঠে এগুলি হলো পার্মানেন্ট টিথ। এগুলো যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দাঁতগুলি থাকবে। এগুলো হলো পার্মানেন্ট টিথ। বা কোনো ডিজিজ হলে, দাঁতের যদি কোনো ডিজিজ হয় তখন দাঁতগুলি নষ্ট হয়ে পড়ে যেতে পারে। বা যে কোনো সময় বয়স হলেও যে কোনো একটু প্রবলেমের জন্য, ডিজিজের জন্য, রোগের জন্য দাঁতগুলি পড়ে যেতে পারে। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি কোন দাঁতগুলিকে বলা হয় মিল্ক টিথ, কোন দাঁতগুলিকে বলা হয় পার্মানেন্ট টিথ। নিচে আমরা দেখতে পাচ্ছি প্রজ্ঞান। এই বাচ্চাটির নাম কি? প্রজ্ঞান। এখানে প্রজ্ঞানে কি জিজ্ঞেস করেছে দেখে নি। প্রজ্ঞানে কি জানতে চাচ্ছে? Pragyan is fascinated by the highly coiled small intestine seen in figure 2.2। আমরা গত চ্যাপ্টারে আমরা দেখেছিলাম মানুষের শরীরের ভিতরে যে ইন্টেস্টাইন থাকে, মানুষের শরীরের ভিতরে যে ইন্টেস্টাইন থাকে স্টমাকের নিচে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এরকম দুইটা থাকে ইন্টেস্টাইন। একটা হলো স্মল ইন্টেস্টাইন, একটা হলো লার্জ ইন্টেস্টাইন। অনেক নারী বুড়ি পেঁচ ফুস থাকে এরকম স্টমাকের নিচে। The Pragyan is fascinated by the highly coiled, কয়েলের মতো পেছনে পেছনে থাকে, highly coiled small intestine. He wants to know, সে জানতে চায়, its length, এই স্মল ইন্টেস্টাইনের লেংথ কতটুকু লম্বা। Would you like to make a wild guess? তোমরা কি একটি অনুমান করে একটি আইডিয়া করতে পারবে? We have given its approximate length on page 16। পেজ নাম্বার 16-এ এই বইয়ের মধ্যে দেওয়া আছে স্মল ইন্টেস্টাইনের অ্যাপ্রক্সিমেট লেংথ কত, মানে প্রায় লেংথ কত আছে। জাস্ট ইমাজিন হাউ সাচ এ লং স্ট্রাকচার ইজ অ্যাকোমোডেটেড ইন এ স্মল স্পেস উইথিন আওয়ার বডি। জাস্ট তুমি একটু কল্পনা করে নেব এবং চিন্তা অবশ্যই করবে যে মানুষের শরীরের ভিতরে একটু স্পেস আছে, একটু জায়গা আছে, তার মধ্যে এত লম্বা একটি পাইপ কিভাবে থাকে। তাহলে আমরা পেজ নাম্বার 16-এ পাবো এটির লেংথ কত। এটির লেংথ হলো 22 ফিট। এই যে নিচে আমি লিখে নিয়েছি কত, 22 ফিট। এই যে মানুষের শরীরের ভিতরে স্টমাকের নিচে যে স্মল ইন্টেস্টাইন আছে, প্রথমে আছে লার্জ ইন্টেস্টাইন, তারপর স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের লেংথ কত? 22 ফিট বা 7 মিটার। তোমরা চিন্তা করে দেখো 22 ফিট কতটুকু হবে। তোমরা যে তোমাদের স্কুলে যে পড়ার যে বেঞ্চ আছে, যে বেঞ্চের মধ্যে ডেস্ক আছে, যে ডেস্কের মধ্যে তোমরা বইগুলি রাখো, ব্যাগ রাখো যে ডেস্কের উপরে, এই ডেস্কটি বড় জোর 4 ফুট লম্বা হবে। যদি 4 ফুট লম্বা হয়, যে চারটি বা 5টি ডেস্ক একসঙ্গে মিলালে যতটুকু লম্বা হবে, এতটুকু লম্বা একটি পাইপ তোমাদের এই পেটের মধ্যে আছে। এটি হলো স্মল ইন্টেস্টাইন। কীভাবে আছে? কয়েলের মতো, বিভিন্ন পেঁচ পুঁচের মতো আছে এটি, তাকে এটি বিভিন্ন পেঁচ পুঁচ এভাবে থাকে। এই 22 ফিট লম্বা স্মল ইন্টেস্টাইন। তারপর নিচে দেখে কি লেখা আছে এখানে, আচ্ছা উপর আমরা পড়েছিলাম ইচ টুথ ইজ রোটেড ইন সেপারেট সকেট ইন দ্য গামস, সি ইন ফিগার 2.3। আমরা 2.3 এর ফিগারটি দেখে নিই। এখানে উপরে আমরা কতগুলি একটি ফিগার দেখতে পাচ্ছি। ফিগারটি হলো 2.3। ফিগারটি কত নম্বর ফিগার? ফিগারটি হলো ফিগার 2.3, অ্যারেঞ্জমেন্ট অফ টিথ অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ টিথ। ডিফারেন্ট টাইপসের টিথ আছে আমাদের বডির মধ্যে, আমাদের যে মুখের ভিতরে যে টিথগুলি আছে, ডিফারেন্ট টাইপসের টিথ আমরা দেখতে পাচ্ছি। একবার দেখে নিই ভালো করে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ধরনের টিথ আমরা দেখতে পাচ্ছি। প্রথম, এটি ধরো
জ জ বলতে উপরের পায়ের নিচের পায়ের। কতগুলি দাঁত থাকে উপরের দিকে, কতগুলি দাঁত থাকে নিচের পায়ের মধ্যে বা নিচের জ। আপার জ আছে, লোয়ার জ আছে। নিচে দেখতে পাচ্ছি এরকম 4টি দাঁত আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে, 1 2 3। নিচে আছে 4টি, উপর আছে 4টি। এই 4টি দাঁতকে বলা হয়েছে কি ইনসিসর। তারপর ধার দাঁত, এখানে একটি, নিচে 2টি ধার দাঁত আছে দেখতে পাচ্ছি, আর উপরেও আছে 2টি, এদেরকে বলা হয় ক্যানাইন। তারপর এখানে আছে 2টি, এদিকে আছে 2টি, নিচে 4টি এবং উপরে 4টিকে বলা হয় প্রিমোলার। প্রিমোলার। তারপর এখানে 3টি আছে, এখানে আছে 3টি, আর উপরে আছে এরকম, এখানে নিচের পায়ের নিচের জতের দাঁত আছে 6টি, উপরে আছে 6টি, এগুলোকে বলা হয় মোলার। তাহলে 4 রকমের দাঁত আমরা দেখতে পাচ্ছি, মোলার টিথ এবং প্রিমোলার টিথ, ক্যানাইন টিথ আর ইনসিসর টিথ। 4 ক্যাটাগরির দাঁত আমাদের মধ্যে থাকে। কি কি? এক ক্যাটাগরির দাঁতকে বলা হয় ইনসিসর, এক ক্যাটাগরির দাঁতকে বলা হয় ক্যানাইন, এক ক্যাটাগরির দাঁতকে বলা হয় প্রিমোলার, আরেক ক্যাটাগরির দাঁতকে বলা হয় মোলার। দাঁতগুলি এখানে কি বলা হয়েছে, ইচ টুথ ইজ রোটেড ইন এ সেপারেট সকেট ইন দি গামস। গামস বলতে আমাদের যে জামি, আমাদের যে জামি আছে, আমাদের যে জামি আছে, এই যে জামিটিকে বলা হয়েছে গামস। গামস জামির মধ্যে এখানে একটি গর্ত থাকে, এই গর্তটিকে বলা হয়েছে সকেট। গর্তটি হলো সকেট। তার মধ্যে, এই সকেটের মধ্যে কী করে এই দাঁতগুলি থাকে, এই সকেটের মধ্যে দাঁতগুলি ঢুকে থাকে, এভাবেই দাঁতগুলি তৈরি হয়েছে। আমাদের যে এখানে কি আছে, জামি আছে, মানে গামের মধ্যে যে হোলের মতো থাকে, এটি হলো সকেট। সকেটের মধ্যে দাঁতগুলি থাকে। এখানে একথাই বলা হয়েছে ইচ টুথ, প্রত্যেকটি দাঁত, ইচ টুথ ইজ রোটেড। কোন জায়গাতে তাদের রোডটি আছে, মানে মূলটি, দাঁতের যে মূল রোড, গাছের যেমন রোড থাকে মাটির নিচে, দাঁতের রোড কোথায় থাকে, সকেটের মধ্যে। সকেটের মধ্যে থাকে, আর সকেট থাকে গামের মধ্যে। গাছের যেমন রোড, গাছের যে নিচের অংশটি, যে জিনিসটি মাটির নিচে থাকে, এটি হলো রোড, তাকে মাটির নিচে। দাঁতের যে দাঁতের রোড থাকে সকেটের ভিতরে, আর সকেট থাকে গামসের মধ্যে। দেখে নি। তারপরে এখানে একটি বাক্স আমি ফিল আপ করে নিয়েছি, দেখে নিন বাক্সটি। এটি হলো টেবিল 2.2। টেবিল 2.2তে বাক্সটি দেখি আছে, দেখে নাও। প্রথম লিখেছে টাইপস অফ টিথ, কী কী ধরনের টিথ আছে, আর এখানে নাম্বার অফ টিথ। ওই যে এখানে লেখা আছে লোয়ার জ, আপার জ বলতে উপরের পাটি, লোয়ার জ বলতে নিচের পাটি। আর 2 পাটি মিলে কয়টি দাঁত আছে আমরা দেখেছিলাম। এখানে কি লেখা আছে, এই যে লোয়ার জতে কতগুলি দাঁত আছে, এগুলিকে বলা হয় কি, এখানে বইয়ের মধ্যে প্রিন্টিং মিস্টেকের নিচের যে লাইনটি, এই লাইনটি থাকবে না, এই লাইনটি নেই, লাইনটা আমি কেটে দিয়েছি। এখানে এই লাইনটি নেই, লাইনটা আমি কেটে দিয়েছি, এই লাইনটি নেই, এটি মিস্টেক হয়ে গেছে, এই লাইনটি থাকবে না। এখানে লাইনটি আছে, এখানে লাইনটি এরকম লাইনটি হবে। এখানে কি আছে, লেখা আছে, কি লেখা আছে, কাটিং অ্যান্ড বিটিং টিথ। কতগুলি টিথ ব্যবহার করা হয় কাটিং করার জন্য এবং বিটিং করার জন্য। কাটিং বলতে কাটার জন্য, বিটিং বলতে কামড় দেওয়ার জন্য। যেমন লোয়ার জোতে আছে 4টি দাঁত, এগুলিকে বলা হয় কি, এগুলিকে বলা হয় ইনসিসর। এই যে একদম নিচে আমরা দেখেছিলাম ইনসিসর বলতে কোন দাঁতগুলিকে বলেছিলাম ইনসিসর, দেখে নাও একবার। নিচের গোলাকে বলেছিলাম ইনসিসর, তার উপরে কি আছে ক্যানাইন, তার উপরে কি আছে প্রিমোলার, তার উপরে আছে মোলার। এখানে আমি লিখে নিচ্ছি ইনসিসর বলতে একেবারে নিচের গোলা, ওই যে উপরে যে দাঁতের ছবিটা ছিল, তারপরে ক্যানাইন, তার উপরেটা, তার উপরে হলো প্রিমোলার, তার উপরে হলো মোলার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে
ক্যানাইন অ্যান্ড বেটিং, কতগুলি দাঁতে কাটিং অ্যান্ড বেটিং, কতগুলি দাঁত দিয়ে আমরা কী করি, কাটিং করি এবং বেটিং করি। যেমন যখন একটি দাঁত দিয়ে একটি আপেলকে আমরা কাটি, এটাকে কাটিং। আমরা কী করি, আমরা এই ইনসিসর নিচের দিকে যে দাঁতগুলি আছে, ইনসিসর কটা আছে, নিচে আছে 4টা আর উপরে আছে 4টা। ইনসিসর টিথ নিচের পাটিতে 4টি আছে, উপরের পাটিতে 4টি আছে, মোট হয়েছে 8টি। এই 8টি দাঁতকে আমরা ব্যবহার করি কাটিং অ্যান্ড বিটিং। যখন আমরা একটি বাচ্চাকে কামড় দেয় তখনও এই দাঁতগুলি ব্যবহার করে। এই 8টি দাঁতের ব্যবহার করে কোনো কিছু কাটার জন্য বা বিটিং করার জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার পিয়ার্সিং অ্যান্ড টিয়ারিং টিথ। এখানে দেখতে পাচ্ছি 2টি, এখানে 4টি আছে। এই 4টি দাঁত কি ব্যবহার করা হয় কী কারণে, পিয়ার্সিং অ্যান্ড টিয়ারিং। যখন ধার কিছু কাটতে হয়, যখন একটি সুতা কাটতে হয় তখন আমরা এই দাঁতগুলিকে ব্যবহার করি। এই সুতার মতো জিনিসকে কাটার জন্য আমরা যে দাঁত ব্যবহার করি তাদেরকে বলা হয় যে পিয়ার্সিং অ্যান্ড টিয়ারিং। তো কটা হলো, পিয়ার্সিং অ্যান্ড টিয়ারিং হলো 4টি দাঁত। তারপর আছে চিউইং অ্যান্ড গ্রাইন্ডিং, উপরে যে দাঁতগুলি কেনান হয়ে গেল। তারপর প্রিমোলার যে আছে, প্রিমোলার আর মলার প্রায় একই ধরনের। প্রিমোলার আগে করে তারপর এটাকে ফিনিশিং দিয়ে আবার মলার। প্রিমোলার নিচের পাটিতে আছে 4টি আর মলার আছে 6টি। প্রিমোলার উপরে আছে 4টি আর মলার আছে উপরে 4টি। করে হলো 8টি আর 12টি দাঁত কী করে, চিউইং অ্যান্ড গ্রাইন্ডিং, চুষে এবং গ্রাইন্ডিং করে একদম ফিনিশিং করে। প্রথম প্রিমোলারের একটু মোটামুটি ফিনিশিং করে নেয় আর কমপ্লিট ফিনিশিং করে নেয় একদম গ্রাইন্ডিংয়ে। তো কয়টি দাঁত হলো, এখানে 8টি। এখানে হলো এই ইনসিসর, এই যে ইনসিসর দাঁত হলো কয়টি, 8টি। তারপর ক্যানাইন দাঁত হলো 4টি, প্রিমোলার হলো 8টি, তারপর মলার হলো 12টি। এই যে সবটা 8টি 4টি 8টি 12টি সবটি মিলে কটি হলো 32টি, 32। তার মানে দেয়ার আর 32 টিথস ইন আওয়ার মাউথ। আমাদের মুখে কয়টা আছে, আমাদের মুখে 32 দাঁত আছে। তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ইনসিসর দাঁত কয়টি আছে, ইনসিসর টিথ কয়টি আছে, ইনসিসর টিথ 8টি আছে। তারপরে যদি জিজ্ঞাসা করি ক্যানাইন টিথ কয়টি আছে, উপরের পাটে এবং নিচের পাটে মিলে ক্যানাইন টিথ আছে 4টি। প্রিমোলার টিথ কয়টি আছে, প্রিমোলার টিথ আছে 8টি। মলার টিথ কয়টি আছে, মলার টিথ 12টি। তারপরে এই যে ইনসিসর টিথগুলি আমরা কী কাজে ব্যবহার করি, আমরা কোনো কিছু কাটার জন্য বা কামড় দেওয়ার জন্য। ক্যানাইন ধার দাঁত যেগুলি আছে সুতা কাটার মতো জিনিস আমরা ব্যবহার করি, 4টি আছে। প্রিমোলার দাঁতকে গ্রাইন্ডিং করার জন্য, মিক্স করার জন্য আমরা এটি 8টি আছে। মলার কমপ্লিটলি মিক্স করে নেয়, এরকম আছে 12টি। সবগুলো মিলে 32টি দাঁত আমাদের মুখের মধ্যে আছে। তারপর এখানে কি বলা হয়েছে, এখানে our mouth has the salivary glands which secretes saliva। আমাদের মাউথের মধ্যে কি আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে। আমাদের যে এই থুতার গলা এবং থুতার ডান দিকে আমাদের এই যে থুতা যে আমাদের আছে, এখানে এক ধরনের মাংস থাকে, এটাকে বলা হচ্ছে গ্ল্যান্ড। এই মাংস থেকে এক ধরনের জলীয় পদার্থ বের হয়, এটাকে বলা হয় সেলিভা। যখন আমরা মুখের ভিতরে আমরা কোনো খাদ্য প্রবেশ করাই, সাপোজ ধরে নাও মুখের ভিতরে টক কিছু আমি একটি তেঁতুল প্রবেশ করেছি, অটোমেটিকলি দেখবে এখান থেকে জল বেরিয়ে আসছে, এই গ্ল্যান্ড থেকে জল বেরিয়ে আসছে। যখনই আমরা মুখে ভাত দিই, মিষ্টি দিই, যা কিছু দিই, তখনই দেখবে এই গ্ল্যান্ড হইতে একটি তরল পদার্থ বের হয়ে আসছে, এটাকে বলা হয়েছে সেলিভা। এই রসটিকে বলা হচ্ছে সেলিভা। গ্ল্যান্ডটির নাম হলো স্যালাইভারি গ্ল্যান্ডস, লেখা আছে। এই গ্ল্যান্ডটির নাম কি, স্যালাইভারি গ্ল্যান্ডস হুইচ সেক্রেটস সেলিভা, এই কথাই বলা হয়েছে। আওয়ার মাউথ হ্যাজ দি স্যালাইভারি গ্ল্যান্ডস হুইচ সেক্রেটস সেলিভা।
যে রসটি ছাড়ে এই গ্ল্যান্ডে, এই রসটির নাম হলো সেলিভা। আমাদের বডিতে অনেক ধরনের গ্ল্যান্ড আছে। লিভারও একটি গ্ল্যান্ড, লিভার থেকেও রস বেরোয়, স্যালাইভারি গ্ল্যান্ড থেকেও রস বেরোয়, প্যানক্রিস থেকেও রস বেরোয়। এরকম রস যে বাইরে এটিকে বলা হয় জুইস। তো এই গ্ল্যান্ড থেকে এগুলি বাইরে, এগুলি আমাদের দরকার। নিচে এখানে একটি আমরা অ্যাক্টিভিটি করব, অ্যাক্টিভিটিটা অনেক ইম্পর্টেন্ট। এই যে এখানে যে ছবিটি আমি দেখতে পাচ্ছি, দুইটি টেস্ট টিউব। এই অ্যাক্টিভিটি করব, এফেক্টস অফ সেলিভা অন স্টার্চ। আমাদের বডির মধ্যে, আমাদের মুখের মধ্যে যে গ্ল্যান্ড থেকে যে রসটি বাইর হয়, রসটির নাম কি? সেলিভা। রসটির নাম হলো সেলিভা। এই সেলিভা কি কাজ? এই স্টার্চে কি করতে পারে? প্ল্যান্টে যে ফুড তৈরি করে নাম হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থেকে প্ল্যান্টে আবার কনভার্ট করে নেয় স্টার্চে। এই প্ল্যান্ট যদি আমরা ইনটেক করি, আমাদের মুখের মধ্যে স্টার্চ এসে গেল। আমরা যে রুটি খাই, ভাত খাই, এগুলোর মধ্যে কী থাকে? স্টার্চ থাকে। পার্ট অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটেরই পার্ট স্টার্চ। স্টার্চ মানে কি? স্টার্চ মানেও কার্বোহাইড্রেট, স্টার্চ মানেও কার্বোহাইড্রেট, কিন্তু কার্বোহাইড্রেটটা একটু অন্যদিকে কনভার্ট হয়। যে অনেকগুলো জিনিসের মধ্যে আমরা কার্বোহাইড্রেট দেখি, অনেক ফুডের মধ্যে কার্বোহাইড্রেট ফুড দেখি। যে কোনো ফুডটি আমাদের খুব বেশি প্রয়োজন, এই ধরনের কার্বোহাইড্রেটটাকে বলা হয়েছে স্টার্চ। তাহলে আমরা দেখে নিই এই যে সেলিভার কাজ কি, স্টার্চের মধ্যে সেলিভা কি করতে পারে আমরা দেখে নিই। উপরে লেখা আছে এখানে অ্যাক্টিভিটি 2.3, অ্যাক্টিভিটি 2.3। আমরা আগে একবার দেখে নিই এই ছবিটি, তোমরা ভালো করে লক্ষ্য করো। এই ছবিটিকে এখানে দুইটা টিউব আছে, এগুলিকে বলা হয় টেস্ট টিউব। দুইটি টেস্ট টিউব আছে। টেস্ট টিউবের ভিতরে কী আছে? বয়েলড অ্যান্ড চিউড রাইস। কী লেখা আছে? বয়েলড অ্যান্ড চিউড রাইস আর বয়েলড রাইস। আর বয়েলড বলতে একটার মধ্যে আছে কি বয়েলড রাইস, আর একটার মধ্যে কী আছে? একটার মধ্যে আছে বয়েলড অ্যান্ড, এই রাইসগুলিকে চিবিয়ে আবার টেস্ট টিউবের মধ্যে রাখা আছে। দুইটি টেস্ট টিউব আছে, দুইটি টেস্ট টিউবের মধ্যে ভাত রাখা হয়েছে, সিদ্ধ ভাত। একটির মধ্যে ডাইরেক্টলি ভাতটি সিদ্ধ করার পরে রাখা হয়েছে, আরেকটি টেস্ট টিউবের মধ্যে এই ভাতগুলিকে চিবিয়ে মুখ থেকে বের করে রাখা হয়েছে। তার সঙ্গে অল্প জল মিক্সচার করা হয়েছে, আর ড্রপার দিয়ে তার মধ্যে আয়োডিন সলিউশন দিয়েছে। আয়োডিন সলিউশন এক ধরনের সলিউশন, যেমন তেল আছে, তারপর তোমরা দেখেছো তেল দেখেছো, কেরোসিন দেখেছো, তারপর আমের রস দেখেছো, লেবুর রস দেখেছো, এসবগুলি সলিউশন। তো এরকমই একটা সলিউশন নাম হলো আয়োডিন সলিউশন। তাহলে আমরা দেখে নিই উপরে কী বলা হয়েছে। বলা হয়েছে টেক 2 টেস্ট টিউবস। দুইটি টেস্ট টিউবগুলো আমরা দেখতে পেরেছি, দুইটি টেস্ট টিউব নিয়েছে। টেক 2 টেস্ট টিউবস, লেভেল দেম এ অ্যান্ড বি। একটা টেস্ট টিউবের নাম দিয়েছি এ, আর একটা টেস্ট টিউবের নাম দিয়েছি বি। আমরা দেখতে পেরেছি এখানে একটা টেস্ট টিউবের নাম দিয়েছি এ, আর একটা টেস্ট টিউবের নাম দিয়েছে বি। তারপর কি বলা হয়েছে? ইন টেস্ট টিউব এ পুট 1 টিস্পুনফুল অফ বয়েলড রাইস। টেস্ট টিউব এর মধ্যে এটি কী ছিল? এটি ছিল টেস্ট টিউব এ। টেস্ট টিউব এর মধ্যে কী করেছে? ইন টেস্ট টিউব এ পুট 1 টিস্পুনফুল অফ বয়েলড রাইস, মানে বয়েল রাইস 1 চামচ বয়েল রাইস রাখা হয়েছে টেস্ট টিউবের এর মধ্যে। কী রাখা হয়েছে? 1 চামচ বয়েল রাইস। আর ইন টেস্ট টিউব বি কিপ 1, টেস্ট টিউব বিতে কী করা হয়েছে? টেস্ট টিউব বিতে ইন টেস্ট টিউব বি কিপ 1 টিস্পুনফুল অফ বয়েল রাইস আফটার চিউইং। এই বি যে টেস্ট টিউবটি আছে তার মধ্যে কী করা হয়েছে? আবার 1 চামচ বয়েল রাইস রাখা হয়েছে আফটার চিউইং, মানে দাঁত দিয়ে চিবানোর পরে, দাঁত দিয়ে গুঁড়া করার পরে, দাঁত দিয়ে গ্রাইন্ডিং করার পরে। আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেরেছি দুইটি টেস্ট টিউব, একটি টেস্ট টিউবের নাম দেওয়া হয়েছে এ, একটি টেস্ট টিউবের নাম দেওয়া হয়েছে বি। টেস্ট টিউবের মধ্যে 1 চামচ সিদ্ধ ভাত রেখেছে, আর বি টেস্ট টিউবের মধ্যে 1 চামচ সিদ্ধ ভাত রেখেছে চিবানোর পরে। তারপরে কি বলা হয়েছে? it chewing it for 3 to 5 minutes, 3 to 5 minutes, 3 থেকে 5 মিনিট এভাবে রাখা হয়েছে। তারপরে
add 3 to 4 ml of water in both the test tubes. দুটো টেস্ট টিউবের মধ্যে পরে 3 ml বা 4 ml 5 ml জল বলতে আমরা যে ওষুধ খাই, যে বোতলের যে কর্ক আছে, একটি ফুল কর্ক, যে বোতলের যে কর্কটি, এই কর্কটি ফুল দিলে 5 ml হয়ে যায়। 5 ml থেকে একটু কম, মানে 3 to 4 ml আমরা জল রাখবো দুটো টেস্ট টিউবের মধ্যে। নাও পোর বলতে ডালবো। নাও পোর 2-3 drops of iodine solution in each test tube and observe. তারপর 2 ড্রপ বা 3 ড্রপ আমরা আয়োডিন সলিউশন ডালবো প্রত্যেকটি টেস্ট টিউবের উপরে। তারপর আমরা দেখবো, কি দেখবো? দেয়ার ইজ এ চেঞ্জ ইন কালার ইন দ্য টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে। এটার মানে কি? দিস সেলিবা ব্রেক্স ডাউন দ্য স্টার্চ। দিস সেলিবা ব্রেক্স ডাউন দ্য স্টার্চ ইন্টু সুগার। সেলিবা কী করেছে? যে স্টার্চ যে আছিল এই ফুডের মধ্যে, স্টার্চটারে কনভার্ট করে দিয়েছে সুগারে। দি সেলিবা ব্রেক ডাউন দি স্টার্চ ইন্টু সুগার। তাহলে আমরা কি দেখতে পেরেছি? এতটুকুই আনসার হয়ে গেল। আমরা কি দেখতে পেরেছি আমরা আরেকবার বোঝার চেষ্টা করে নিই। আমাদের একটি টেস্ট টিউবের নাম হলো এ, আর একটি টেস্ট টিউবের নাম হলো বি। এ টেস্ট টিউবের মধ্যে আমরা 1 চামচ সিদ্ধ ভাত দিয়েছি। বি টেস্ট টিউবের মধ্যে আমরা 1 চামচ সিদ্ধ ভাত দিয়েছি। চিবানোর পরে দাঁত দিয়ে চিবিয়ে মুখ থেকে বের করে আমরা 1 চামচ আমরা সিদ্ধ ভাত এই টেস্ট টিউবের মধ্যে রেখেছি। তারপর এ টেস্ট টিউবের মধ্যে আমরা 3 ml বা 4 ml জল দিয়েছি। বির মধ্যেও 3 ml বা 4 ml জল ঢেলেছি, মানে পোর করেছি। তারপর এয়ার টেস্ট টিউবের মধ্যে 2 ড্রপ বা 3 ড্রপ আমরা আয়োডিন সলিউশন দিয়েছি। আর বির মধ্যে আমরা 2 ড্রপ বা 3 ড্রপ আয়োডিন সলিউশন দিয়েছি। দেখো আয়োডিন দেওয়ার পরে এটার কালার কী হয়ে গেছে। এখন আমাদের কাছে এটি বড় কথা নয়, এটার কিন্তু কালার কিন্তু বেশি একটা চেঞ্জ হয়নি। এর কারণ কি? যখন আয়োডিন সলিউশন দিয়েছি আমরা শিখেছিলাম যদি পানির মধ্যে স্টার্চ থাকে, এই ফুডের মধ্যে স্টার্চ থাকে, তাহলে কি করবে? যদি স্টার্চ থাকে এই আয়োডিন সলিউশন এটা ব্লু ব্ল্যাক কালার করে ফেলেছে। কিন্তু এটা আমাদের প্রশ্ন না। আমরা এখানে ফুডের মধ্যে কী হয়েছিল, আমাদের যে সেলিভা, আমরা মুখ থেকে যখন এই ফুডটি বের করেছি, তখন মুখের মধ্যে যখন সিদ্ধ ভাত ছিল, তখন সিদ্ধ ভাতের মধ্যে স্টার্চ ছিল। আর স্টার্চটি কী হয়েছে? স্টার্চটি কনভার্ট হয়ে গিয়েছে এখন সুগারে। এখন যেখানে রাইসটি আছে, সিদ্ধ ভাতটি আছে, সিদ্ধ ভাতটি এখন কীভাবে আছে? মানে সুগার হিসেবে আছে। তার মধ্যে যে নিউট্রিয়েন্ট কী আছে? এখন এই সিদ্ধ ভাতের মধ্যে নিউট্রিয়েন্ট আছে সুগার। আর এখানে সিদ্ধ ভাতের মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে এটি হলো স্টার্চ। আর এখানে সিদ্ধ ভাতের মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে এটি হয়ে গেল সুগার। কারণ তার মধ্যে মুখ থেকে লালা রস বা সেলিভা মিক্সড হয়েছে। সেলিভা কী করেছে? এই স্টার্চ যে ছিল স্টার্চটাকে বানিয়ে দিয়েছে সুগারে। আর এখানে এই যেহেতু সুগার হয়ে গেছে, এই কারণে আয়োডিন সলিউশনে তাকে কিছু করতে পারেনি, তার কালারটা চেঞ্জ করতে পারেনি। আর এখানে যেহেতু স্টার্চই রয়ে গেছে, সেই কারণে আয়োডিনে তার কালারটি ব্লু ব্ল্যাক কালার করে ফেলেছে। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা কোন খাদ্যের মধ্যে, কোনো একটি খাদ্যের মধ্যে স্টার্চ আছে কি না, বা যদি স্টার্চ থাকে স্টার্চকে কীভাবে আমরা সুগারে কনভার্ট করব। আমাদের বডির প্রয়োজন, আমরা যখন খাদ্য খাই আমাদের যে কার্বোহাইড্রেট বা স্টার্চ যদি থাকে, স্টার্চ আমরা মুখের মধ্যে স্টার্চটা কনভার্ট করে কি করে এই সুগার হয়ে যায়। কনভার্ট করে সুগার হয়ে যায় বলতে এই যে এখানে ফুড ছিল, এই ফুডের মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে এই নিউট্রিয়েন্টটি এখন ফাইনালি কী হয়ে গেছে? ফাইনালি নিউট্রিয়েন্ট হয়ে গেছে সুগার। আর এখানে যে নিউট্রিয়েন্ট আছে নিউট্রিয়েন্টটি স্টার্চই রয়েছে। তাহলে ছাত্ররা দেখে নিই আমাদের, আচ্ছা এখানে আমরা একটি পার্ট করে নেব, আজকে এই বাক্সটি করে নেব, তারপর আমরা শেষ করে দেব। আমরা এই বাক্সটি একটু পড়ার চেষ্টা করি। কে বলা যায়? সুইট অ্যান্ড টুথ ডেকে, এতটুকু পড়ো। সুইট অ্যান্ড টুথ ডেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জেনে রাখা প্রয়োজন। সুইট অ্যান্ড টুথ ডেকে কথাটা মানে কি? সুইট বলতে আমরা সবাই জানি মিষ্টিকে বলা হয় সুইট। টুথ ডেকে বলতে দাঁতের যে রোগ, দাঁতের যে এক ধরনের রোগ হয় এটাকে বলা হয়েছে টুথ ডেকে। কী বলা হয়েছে আমরা দেখে নেই। নর্মালি ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন আওয়ার মাউথ। আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া সবসময় থাকে নর্মালি।
Normally, bacteria are present in our mouth, but they are not harmful to us. কিন্তু তাহারা কোনো ক্ষতিকারক নয়, but they are not harmful to us. However, যাই হোক, if we do not clean our teeth and mouth after eating, may harmful bacteria also begin to live and grow in it. কথাটা বড় ইম্পর্টেন্ট কথা। কি বলা হয়েছে? বাট ইফ উই ডু নট ক্লিন আওয়ার টিথ অ্যান্ড মাউথ, যদি আমরা আমাদের টুথকে ক্লিন না করি, পরিষ্কার না করি, ইফ উই ডু নট ক্লিন আওয়ার টিথ, যদি আমরা আমাদের টিথকে ক্লিন না করি, অ্যান্ড মাউথ এবং মুখকে পরিষ্কার না করি, আফটার ইটিং খাওয়ার পরে, আমাদের দাঁতকে এবং মুখকে যদি আমরা পরিষ্কার না করি, many harmful bacteria also begin to live and grow in it. আমাদের মুখের মধ্যে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মাবে এবং বাড়বে। তারা বাস করতে আরম্ভ করবে, তারা জন্মাবে, তারা বাড়বে, বংশবৃদ্ধি করবে যদি আমরা পরিষ্কার না রাখি আমাদের দাঁতকে এবং মুখকে। These bacteria breaks down the sugars present from the leftover food. কি বলা আছে? This bacteria break down the sugars present from the leftover food and release acids. আমাদের খাদ্য খাওয়ার পরে যে কতগুলি খাদ্য লেগে থাকে আমাদের দাঁতের গ্যাপের মধ্যে আমরা খাওয়ার পরেও কতগুলা খাদ্য লেগে থাকে। কী করে এই খাদ্যগুলি কী করবে? দিস ব্যাকটেরিয়া ব্রেক্স ডাউন দ্য সুগার প্রেজেন্ট ফ্রম দ্য leftover food and release acids. আমাদের দাঁতের গ্যাপের মধ্যে যে খাদ্যগুলি লেগে থাকবে, এই খাদ্যগুলির মধ্যে কী আছে? এই যে এই ফুডগুলির মধ্যে সুগার আছে। আমরা প্রথমে দেখেছিলাম আমাদের মুখের মধ্যে যখন খাদ্যটি যায়, যখন আমরা এই স্যালাইভারি গ্ল্যান্ড এসে মিক্সড হয়, তখন তার মধ্যে যে নিউট্রিয়েন্টটা ছিল স্টার্চ, এটি কনভার্ট হয়ে যায় সুগারে। এই সুগারটি কী করে? এই সুগারটি এখন অ্যাসিড বানিয়ে ফেলে এই ব্যাকটেরিয়ায়। দিস ব্যাকটেরিয়া ব্রেক ডাউন দ্য সুগারস প্রেজেন্ট ফ্রম দ্য লেফট ওভার ফুড। এই যে দাঁতের গ্যাপের মধ্যে যে লেফট ওভার যে খাদ্যগুলি থাকে, মানে সুগার থাকে, এগুলিকে ভেঙে ফেলে ব্যাকটেরিয়ায় অ্যান্ড রিলিজ অ্যাসিড, এবং অ্যাসিড তৈরি করে নেয়। ঠিক আছে? এবং অ্যাসিড তৈরি করে নেয়। দি অ্যাসিডস গ্র্যাজুয়ালি ড্যামেজ দ্য টিথ। এই অ্যাসিডগুলি আমাদের দাঁতগুলিকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। এটিকে বলা হয় টুথ ডিকে। তাই দাঁতের এই রোগটির নাম কি? টুথ ডিকে। টুথ ডিকে হলো দাঁতের একটি রোগের নাম। কি রোগের নাম? দাঁতের গ্যাপের মধ্যে যে খাদ্যগুলি থাকে, এই খাদ্যগুলির মধ্যে যে নিউট্রিয়েন্ট থাকে সুগার, এই সুগারটিকে ব্রেক করে ভেঙে অন্য কিছু বানিয়ে ফেলে, বা ভেঙে দেয় সুগারগুলিকে এবং অ্যাসিড উৎপন্ন করে নেয়। ব্যাকটেরিয়া কী করে? এই খাদ্য হইতে অ্যাসিড বানিয়ে ফেলে, যে অ্যাসিডগুলি আমাদের দাঁতের ক্ষতি করে আস্তে আস্তে, এবং এটিকে বলা হয় টুথ ডিকে। দিস অ্যাসিড গ্র্যাজুয়ালি ড্যামেজ দ্য টিথ। এগুলো বলা হয় টুথ ডিকে। ইফ ইট ইজ নট ট্রিটেড ইন টাইম, যদি এটি সময় মতো চিকিৎসা না করা হয়, ইট কজেস সিভিয়ার toothache and in extreme cases result in tooth loss. যদি সময় মতো এটা চিকিৎসা না করা হয়, টুথ ডিকে যদি কেউ হয়ে থাকে, যদি সময় মতো এটা চিকিৎসা না করা হয়, কথা বলা হচ্ছে যদি টাইম মতো ট্রিটমেন্ট না করা হয়, ইট কজেস সিভিয়ার টুথেচি, অনেক বড় ধরনের দাঁতের প্রবলেম তৈরি করে, অ্যান্ড এক্সট্রিম কেসেস, এবং শেষ পর্যন্ত রেজাল্টস ইন টুথ লস। তারপর টুথ লস হয়ে যায়, দাঁতটি নষ্ট হয়ে যায়, দাঁতটি পড়ে যায়, এরকম হয়ে যায়। চকলেটস, সুইটস, সফট ড্রিঙ্কস অ্যান্ড আদার সুগার প্রোডাক্টস আর দ্য মেজর কালপ্রিটস বলতে শত্রু অফ টুথ ডিকে। এই যে টুথ ডিকে হয়, আজকাল বাচ্চাদের মধ্যে প্রায় টুথ ডিকে খুব বেশি হয়। টুথ ডিকে বেশি হয় তার কারণ কি? চকলেট। তার মেন কারণ হলো চকলেট হলো কালপ্রিট, মানে খুবই ধ্বংসকারী জিনিস, ক্ষতিকারক জিনিসে কি হলো দাঁতরে নষ্ট করার কালপ্রিট, নষ্ট করার রাজা। সুইট, মিষ্টি খাওয়াটা ঠিক না, বেশি মিষ্টি খেলে দাঁত নষ্ট হবে।
সফট ড্রিঙ্ক অ্যান্ড আদার সুগার জাতীয় প্রোডাক্ট আমাদের খাওয়া ঠিক নয়। তাহলে ছাত্ররা আজকে আমরা এখানে শেষ করে দেব। খুব শীঘ্রই আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আমরা আগামী দিন এখান থেকে পড়বো, আবার এই বাক্স থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।